তো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা যে লেসনটা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে লেসন ফর ইন্ডিয়া, তাই না? এখানে আমাদের লেসন টাইটেল দেওয়া আছে ইন্ডিয়া ইউনিটি উইদিন ডাইভার্সিটি, অর্থাৎ বৈচিত্র্যতার ভিতরেই একতা। তো পাশে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ান যে ম্যাপ সেটা এখানে দেওয়া আছে। হ্যাঁ, তো চলো আমরা টেক্সটটা পড়া শুরু করি। ইন্ডিয়া ইজ আওয়ার ক্লোজেস্ট নেইবার, ইন্ডিয়া হচ্ছে আমাদের নিকটতম প্রতিবেশী রাষ্ট্র। ইট ইজ দ্য লার্জেস্ট অ্যামং সাউথ এশিয়ান কান্ট্রিজ, বলছে দক্ষিণ এশিয়ার দেশগুলোর ভিতরে এটা হচ্ছে সবচেয়ে বড়। ইনফ্যাক্ট বস্তুত ইন্ডিয়া ইজ দ্য সেভেন্থ লার্জেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়া হচ্ছে বিশ্বে সপ্তম বৃহত্তম দেশ, উইথ অ্যান এরিয়া অফ 32 লাখ 87,590 স্কোয়ার কিলোমিটার্স, অর্থাৎ 32,87,590 বর্গ কিলোমিটারের আয়তন বিশিষ্ট দেশ ইন্ডিয়া। ইন্ডিয়া ইজ বাউন্ডেড, তাই না? বলছে ইন্ডিয়া সীমাবদ্ধ হয়ে আছে, অর্থাৎ ইন্ডিয়াকে ঘিরে আছে বাই দ্য ইন্ডিয়ান ওশান, ভারত মহাসাগর আছে অন দ্য সাউথে। তারপরে হচ্ছে দ্য আরাবিয়ান সি, অর্থাৎ আরব সাগর রয়েছে অন দ্য ওয়েস্ট, অর্থাৎ পশ্চিমে। অ্যান্ড দ্য বে অফ বেঙ্গল অন দ্য ইস্ট, এবং পূর্ব দিকে আছে হচ্ছে বঙ্গোপসাগর। ইট ইজ বর্ডার্ড বাই পাকিস্তান টু দ্য ওয়েস্ট, পশ্চিমে আছে পাকিস্তান দ্বারা এটার সীমানা। তারপরে পাকিস্তান ছাড়াও আমরা আরো দেখছি বাই পাকিস্তান টু দ্য ওয়েস্ট, চায়না, নেপাল অ্যান্ড ভুটান টু দ্য নর্থ, অর্থাৎ উত্তরে আছে কি চায়না, নেপাল এবং ভুটান। অ্যান্ড বাংলাদেশ অ্যান্ড মায়ানমার টু দ্য ইস্ট, এবং পূর্ব দিকে আছে বাংলাদেশ এবং মায়ানমার। ইন্ডিয়া ইজ দ্য ওয়ার্ল্ডস সেকেন্ড মোস্ট পপুলাস কান্ট্রি আফটার চায়না, অতএব চীন দেশের পরে হচ্ছে তোমার ভারত সবচাইতে জনবহুল একটা দেশ, এবং বিশ্বে তার অবস্থান ওয়ার্ল্ড সেকেন্ড, এই যে দ্বিতীয়। ইটস কারেন্ট পপুলেশন as in 2010, 2010 সালে দেখা যাচ্ছে এর বর্তমান বা চলমান যে জনসংখ্যা সেটা হচ্ছে ইজ অ্যারাউন্ড 1.15 বিলিয়ন, তাই না? অর্থাৎ 2010 সালে আমরা দেখছি 1.15 বিলিয়ন জনসংখ্যা এই দেশে আছে। নিউ দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া, আর নয়াদিল্লি হচ্ছে ইন্ডিয়ার রাজধানী। অ্যান্ড অ্যাবাউট 13 মিলিয়ন পিপল লিভ ইন দ্য ক্যাপিটাল, এবং বলছে যে রাজধানীতে প্রায় 13 মিলিয়ন লোকজন এখানে বসবাস করে। তারপর ইন্ডিয়া ইজ আ ল্যান্ড অফ অ্যানশিয়েন্ট সিভিলাইজেশন, ইন্ডিয়া মূলত আসলে প্রাচীন সভ্যতার দেশ। তো তারপরে এই লাইনটা এখানে আমি একটু ইয়ে করে রাখছি, কালার করে রাখছি, কারণ এখানে একটু ঝামেলা আছে। মানে এই লাইনটা আসলে নতুন করে দেওয়া হয়েছে, পাল্টিয়ে দিয়েছে। তো আমি লাইনটা পড়ছি। নতুন বইতে যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে the social, economic and cultural diversity of this vast country is the result of invasions মানে আমরা জানি আক্রমণ, by different races in the process of history, অর্থাৎ ইতিহাসের নিয়ম অনুসারে বিভিন্ন জাতি, বর্ণ, সম্প্রদায়ের যে আক্রমণ বা আগমন ঘটেছিল, এরই কারণেই মূলত এখানে যে সোশ্যাল, ইকোনমিক এবং কালচারাল ডাইভার্সিটি গড়ে উঠেছে এই দেশে। অনেকটা মিল আছে এখানকার সাথে। তারপরেও আর কি আমি নতুন বই থেকে লাইনটা পড়লাম, এটা আর কি। ইন্ডিয়ান হিস্ট্রি বিগিনস উইথ দ্য বার্থ অফ ইন্দুস ভ্যালি সিভিলাইজেশন, ইন্ডিয়ান ইতিহাস মূলত শুরু হয়েছে সিন্ধু সভ্যতার শুরু থেকেই। তো সিন্ধু সভ্যতা আমরা জানি যে খ্রিস্টপূর্ব 33 শতকের দিকে, হ্যাঁ, আমাদের সিন্ধু সভ্যতার গড়ে ওঠে, এবং বলা চলে যে পাকিস্তান বা তোমার হচ্ছে যে ইরান এর কিছু অংশ পুরাটাই মূলত আসলে সিন্ধু সভ্যতার ভিতরে ছিল। এটা যাই হোক, এটা ইতিহাসের ব্যাপার, এটা আমাদের এখানে অত ডিটেলস আলোচনা করার দরকার নেই। অ্যান্ড দ্য কামিং অফ দ্য আরিয়ান্স, অর্থাৎ আর্য, আরিয়ান্স মানে আর্য, অর্থাৎ আর্যরা এসেছিল
এবং সিন্ধু সভ্যতার শুরুর দিকে, এই সময় মূলত আসলে ইন্ডিয়ার ইতিহাসের শুরুটা মানে পরিলক্ষিত হয়। ডিউরিং দিস পিরিয়ড, এই সময়ে আরিয়ান কালচার ফ্লোরিশড ইন দিস পার্ট অফ দ্য ওয়ার্ল্ড। তো আমরা দেখছি যে এই সময়কার দিকে মূলত আসলে আরিয়ান কালচার, তার মানে হচ্ছে আর্যদের যে সংস্কৃতি, সেটাই মূলত বিশ্বের এই অংশে দেখা যায় বা সমৃদ্ধি লাভ করে, তাই না? ফ্লারিশ মানে মূলত সমৃদ্ধি লাভ করা বা ছড়িয়ে পড়া, যেটাই বলি না কেন এই এলাকায় ছড়িয়ে পড়ে বা সমৃদ্ধি লাভ করে। দ্য ফিফথ সেঞ্চুরি স, পঞ্চম শতাব্দী দেখলো দ্য ইউনিফিকেশন অফ ইন্ডিয়া আন্ডার অশোক, তাই না? অশোকের আন্ডারে তোমার যে ইন্ডিয়ার যে ইউনিফিকেশন অর্থাৎ একত্রীকরণ, তাই না? আগে ইন্ডিয়া মূলত ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন ক্ষুদ্র রাষ্ট্রে বিভক্ত ছিল, সম্রাট অশোকের আন্ডারে সেগুলো ইউনিফিকেশন হলো, অর্থাৎ একত্রীকরণ করা হলো। আচ্ছা, and it is in his time, এবং তার সময়ে that Buddhism spread in many parts of Asia, এবং এই সম্রাট অশোকের সময় আমরা দেখছি যে বৌদ্ধইজম অর্থাৎ বৌদ্ধ ধর্ম এশিয়ার বিভিন্ন অংশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়লো। ইন দ্য 8th সেঞ্চুরি, তারপরে বলছে অষ্টম শতাব্দীতে ইসলাম কেম টু ইন্ডিয়া, ইন্ডিয়াতে সর্বপ্রথম ইসলাম ধর্ম আসলো ফর দ্য ফার্স্ট টাইম, তাই না? সর্বপ্রথম। And by the 11th century, এবং 11 শতাব্দীর দিকেই it had firmly established itself, এবং ইসলাম ধর্ম বেশ শক্তভাবে প্রতিষ্ঠা লাভ করলো এখানে। আচ্ছা, এই itself এই পর্যন্ত পড়ছি, তাই না? It resulted into the, একটুখানি নেটটা অফ করে দেই, না হলে ঝামেলা হচ্ছে, বিভিন্ন ধরনের অ্যাড আসবে। আচ্ছা, তারপরে বলছে it resulted into the formation, আবার আসে কেন? আচ্ছা, it resulted into the formation of কি রে বাবা, আচ্ছা, it resulted into the formation of Delhi Sultanate in 1206, অর্থাৎ তারপর বলছে বাই, সরি আসলে একটু ঝামেলা হচ্ছে। আচ্ছা, তারপরে একটু ঝামেলা হয়ে গেল এখানে। It resulted into the formation of Delhi Sultanate in 1206 by কুতুবউদ্দিন আইবেক, অর্থাৎ কুতুবউদ্দিন আইবেকের আন্ডারে মূলত আসলে দিল্লিতে সুলতানি শাসন শুরু হলো, তাই না? এই যে সুলতানাত মানে সুলতানি শাসন। তারপর this was finally succeeded by Mughal Emperor in 1526, অর্থাৎ 1526 সালের দিকে মূলত এটার স্থলাভিষিক্ত হয়, অর্থাৎ মুঘল সাম্রাজ্য শুরু হয়, under which, যার আন্ডারে ইন্ডিয়া once again achieved a large measure of political unity, অর্থাৎ যেখান থেকে মূলত ইন্ডিয়া আসলে তোমার ইন্ডিয়া অর্জন করে একটা বড় ধরনের রাজনৈতিক একতা। তারপর it was in the 17th century, 17 শতাব্দীর দিকে আমরা দেখলাম that যে the Europeans came to India, অর্থাৎ ইউরোপিয়ানরা ইন্ডিয়াতে আসা শুরু করে। this coincided, তো বলছে coincided মানে একই সময়ে ঘটা এরকম আর কি, বিভিন্ন ঘটনায়, অর্থাৎ পরপর দুইটা ঘটনা একই সময়ে ঘটবে এরকম আর কি। তো বলছে this coincided with the disintegration মানে ভাঙন, তাই না? বা বিচ্ছিন্নতা of the Mughal Empire, একই সাথে মুঘল সাম্রাজ্য ভেঙে যাচ্ছে এই সময় ইউরোপিয়ানদের আসার সময়,
এবং পেভিং দ্য ওয়ে ফর দ্য রিজিওনাল স্টেটস, এবং এলাকাভিত্তিক তোমার যে রাজনীতি সেটা মূলত আসলে একটু ছড়িয়ে পড়লো। ইন দ্য কন্টেস্ট অফ সুপ্রিমেসি, তো বলছে যে আধিপত্য বিস্তার বা ক্ষমতার প্রতিযোগিতায় দ্য ইংলিশ ইমার্জড অ্যাজ দ্য ভিক্টরস। তো বিভিন্ন এলাকা ভিত্তিক যখন রাজনীতি পলিটিক্যাল বিষয় ছড়িয়ে পড়লো, তখন দেখা যাচ্ছে যে ইংরেজরা মূলত আসলে জয়ী হলো, বিজয়ী হলো। ইন 1774, 1774 সালের দিকে আমরা দেখছি ওয়ারেন হেস্টিংস ওয়াজ অ্যাপয়েন্টেড দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। ওয়ারেন হেস্টিংসকে সর্বপ্রথম ইন্ডিয়ার গভর্নর জেনারেল হিসেবে তোমার নিযুক্ত করা হয় বাই দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা। এটা তো ব্রিটিশদের একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে পরিচিত সারা ওয়ার্ল্ডে, এটা সবাই জানে, তাই না? ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম আমরা সবাই শুনেছি। আচ্ছা, তারপর ইন 1876, 1876 সালে আমরা দেখছি কুইন ভিক্টোরিয়া ওয়াজ গিভেন দ্য টাইটেল এমপ্রেস অফ ইন্ডিয়া। কুইন ভিক্টোরিয়াকে একটা মানে ইয়ে দেওয়া হলো, উপাধি দেওয়া হলো যে তিনি হচ্ছেন ইন্ডিয়ার সাম্রাজ্ঞী বা দ্য ব্রিটিশ পার্লামেন্ট, ব্রিটিশ পার্লামেন্ট দ্বারা এই উপাধি দেওয়া হলো। অ্যান্ড ইন্ডিয়া কেম আন্ডার দ্য ব্রিটিশ রুল কমপ্লিটলি, এবং এর ফলেই মূলত ইন্ডিয়া ব্রিটিশ শাসনের অধীনে পুরোপুরিভাবে চলে আসে। দে রুলড ইন্ডিয়া ফর নিয়ারলি 200 ইয়ার্স, তারা মূলত প্রায় 200 বছর ইন্ডিয়া শাসন করেছে। This period was marked by India's struggle for independence, আর এই সময়টাই মূলত আসলে আমরা ইন্ডিয়াকে মার্ক করি যে স্বাধীনতার জন্য সংগ্রাম এই হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে। Through a series of heroic and patriotic movements to restore freedom, বলছে স্বাধীনতা অর্জনের জন্য বা স্বাধীনতাকে পুনরুদ্ধারের জন্য যে সকল প্যাট্রিয়টিক মুভমেন্ট অর্থাৎ দেশপ্রেমমূলক যে আন্দোলন বা বিভিন্ন ধরনের বীরত্ব সূচক আন্দোলন, এত কিছুর মধ্য দিয়েই ইন্ডিয়া গট ইটস ইন্ডিপেন্ডেন্স ইন 1947, 1947 সালে ভারত তার স্বাধীনতা লাভ করে। The culture of India is one of the oldest and unique in the world. ইন্ডিয়ার যে সংস্কৃতি রয়েছে সেটা বেশ পুরাতন এবং অনন্য, তাই না? আচ্ছা, ইন্ডিয়াতে there is amazing cultural diversity. ইন্ডিয়াতে আমরা দেখছি বেশ মানে বিস্ময়কর সাংস্কৃতিক বৈচিত্র্যতা রয়েছে throughout the country, সারা দেশব্যাপী। The south, the north, the northeast have their own distinct culture. বলছে এই যে দক্ষিণ উত্তর বা মানে এই ধরনের বিভিন্ন এলাকাগুলো তাদের আসলে নিজস্ব সংস্কৃতি রয়েছে, and almost every state has carved out its own cultural distinction, এবং প্রত্যেকটা রাষ্ট্রেরই হচ্ছে তাদের নিজস্ব একটা সংস্কৃতি রয়েছে। তারপর there is hardly any culture in the world that is as varied as and unique as India. বলছে ওয়ার্ল্ডে বলতে গেলে এমন কোনো রাষ্ট্রই খুঁজে পাওয়া যাবে না যেখানে ইন্ডিয়ার মতো এত ইউনিক এবং বৈচিত্র্যময় যে সংস্কৃতি রয়েছে, এরকম কোনো রাষ্ট্র খুঁজেই পাওয়া যাবে না বলা যায়। There are 17 major languages, প্রায় 17টা প্রধান ভাষা এখানে রয়েছে, and 844 dialects, dialects মানে উপভাষা, তাই না, used by the people of India, এবং 844টা উপভাষা রয়েছে যেটা ভারতের মানুষজন যে ভাষায় কথা বলে। ইন্ডিয়া ইজ আ টুরিস্ট ডিলাইট, ইন্ডিয়া মূলত টুরিস্টদের জন্য, পর্যটকদের জন্য আনন্দের জায়গা, মজার জায়গা। দ্য তাজমহল, দ্য ফাতেপুর সিক্রি, দ্য কুতুব মিনার, দ্য রেড ফোর্ট, এই সকল এই যে টুরিস্টের যে জায়গাগুলো সেগুলো মূলত আসলে আর ফিউ অফ দ্য মেনি ওয়ান্ডার্স, এইগুলোই মূলত এই সকল বিস্ময়কর জিনিসগুলোর ভিতরে অন্যতম। হুইচ অ্যাট্রাক্ট পিপল ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড, যেগুলো বিশ্বের বিভিন্ন জায়গা থেকে মানুষকে আকর্ষণ করে। কাশ্মীর হ্যাজ বিন ডিসক্রাইবড অ্যাজ আ প্যারাডাইজ অন আর্থ, আর কাশ্মীরকে তো অলরেডি পৃথিবীর ভূস্বর্গ হিসেবেই জানা যায়, তাই না, বা বর্ণনা করা হয়। দ্য কান্ট্রি অফ মাউন্টেন্স, এই যে পাহাড়ের দেশ, ভ্যালিজ উপত্যকার দেশ, ডিজার্টস মরুভূমির দেশ, রিভার্স নদীর দেশ, তাই না, অ্যান্ড লেকস এবং হ্রদের দেশ, এসব কিছু মিলিয়ে আসলে অফার দ্য রিচনেস অফ আ মিনি ওয়ার্ল্ড উইদিন আ সিঙ্গেল কান্ট্রি,
এই সবকিছু মিলিয়ে জানি আসলে একটা সিঙ্গেল কান্ট্রির ভিতরে জানি একটা ওয়ার্ল্ড লুকিয়ে আছে, অর্থাৎ ছোট একটা দেশের ভিতরে সারা পৃথিবী রয়েছে, বিষয়টা এরকম। তারপরে হচ্ছে অটোই, নীলগিরিস, তারপরে হচ্ছে তোমার অ্যান্ড দ্য টেম্পলস অফ সাউথ ইন্ডিয়া, সাউথ ইন্ডিয়ার যে মন্দিরগুলো আছে সেটা, তারপরে হচ্ছে অ্যান্ড অলসো এই যে খাজুরাহো না কি জানি এরকম একটা জায়গা, তারপর হচ্ছে অজন্তা অ্যান্ড ইলোরা কেভস আর দ্য প্লেসেস, তাই না? এইসবগুলো হচ্ছে জায়গা ওয়ান ক্যান এক্সপ্লোর ইন ইন্ডিয়া, যেগুলো মূলত কেউ না কেউ এগুলো ইন্ডিয়াতে গিয়ে দেখতে পারে, এক্সপ্লোর করতে পারে, তাই না? তো মোটামুটি হচ্ছে এই আমাদের টেক্সট পড়া, আমাদের টেক্সট পড়াটা মূলত শেষ হয়ে গিয়েছে। তো ডিয়ার স্টুডেন্টস, তোমরা যখন বইগুলো পড়বে তোমরা অবশ্যই এখানে যে ওয়ার্ড মিনিং গুলো আমরা মার্ক করে করে দিয়েছি, তাই না? ওয়ার্ড মিনিং গুলো অবশ্যই বইতে লিখে ফেলবে। বইতে লিখবে এই জন্যই কারণ হচ্ছে যে এগুলো খাতায় লিখে রাখলে কিন্তু অন্য কোনো সময় রিভিশন দেওয়ার সময় তোমার কাছে সেই খাতা নাও থাকতে পারে। সুতরাং বইতে এরকম সাদা জায়গায় এসে আশেপাশে যে সকল জায়গাগুলো আছে না, এরকম জায়গায় তোমরা ওয়ার্ড গুলো লিখে রাখবে, ওয়ার্ডের মানেগুলো লিখে রাখবে, সিনোনিম অ্যান্টোনিম সব দেওয়া আছে, ঠিক আছে? যত সম্ভব পারো এটা লিখে রাখবে এবং পড়ে ফেলবে। তো ডিয়ার স্টুডেন্টস, এই হচ্ছে আমাদের মোটামুটি বলা যায় যে ইউনিট 6 এর লেসন 4 ইন্ডিয়া সম্পর্কে। হ্যাঁ, আমরা আগামী দিন হয়তো ভুটান সম্পর্কে পড়বো আগামী লেসনে। তো সবাই ভালো থাকবে, ধন্যবাদ।